আমেরিকার সঙ্গে যে সম্পর্কের কারণে ভারতের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, যে সম্পর্কের কারণে চীনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সম্পর্কটা এখন আর কোনো কাজে আসছে না। বরং যেটি হয়েছে সেটি হলো তারা সেই আবার ২০০১, ২০০২, ২০০৩ ফিরে গেছে আমেরিকা। ফিরে গিয়ে তারা যে কাজটি করছে সেটি হলো শেখ হাসিনা জমানার শেষ দিকে যেভাবে বাংলাদেশের বিষয় সরাসরি হ্যান্ডেল করার জন্য আমেরিকার সেন্ট্রাল কমান্ড, প্যাসিফিক কমান্ড, ইন্দো প্যাসিফিক কমান্ড এবং বে অফ বেঙ্গল নামে তারা যে নতুন প্রকল্প চালু করেছে, এই প্রকল্পে তারা যেভাবে সরাসরি বাংলাদেশের বিষয়টি হ্যান্ডেল করতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি এবং বিভিন্ন দেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্কের একটা সহজাত প্রক্রিয়া রয়েছে, এটি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে এখান থেকে ইউটার্ন নেওয়া, রিটার্ন করা বা সম্পর্কটা পুনঃস্থাপন করা, এটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব। ইউনূস জমানাতে মূলত বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এটি ছিল আমেরিকামুখী। যারা ক্ষমতায় ছিলেন ধরে নেওয়া হতো তারা সবাই আমেরিকার দোসর, আমেরিকার দালাল, আমেরিকার পোষ্য এবং আমেরিকা অন্তত ২০, ৩০, ২৫ মানে গত ৩০ বছর থেকে শুরু করে ৩ বছর বা ২ বছর ধরে কন্টিনিউয়াসলি যাদেরকে লালন করেছে, পালন করেছে, বর্ধন করেছে, পরিচর্যা করেছে, তাদেরকে ইউনূস সাহেবের মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন পদ পদবিতে তারা বসিয়েছিল। কিন্তু ব্যাপারটা হলো কি, ১৮ কোটি দেশের মানুষ প্লাস শেখ হাসিনার জমানাতে তৈরি হওয়া কিছু সমস্যা এবং শেখ হাসিনা চলে যাওয়ার পরে একটা ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, সব মিলিয়ে বাংলাদেশের যারা তথাকথিত হামিদ কারজাই হয়েছিলেন তাদের জন্য হিমালয়ের মতো সমস্যা একের পর এক আসতে থাকে। অল্প কয়েকটি ক্ষেত্রে, যেমন ধরুন দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, ব্যাংকিং সেক্টর, এই জিনিসগুলোতে মোটামুটি সরকার সফল হয়েছিল। কিন্তু এই অল্প সময়ের মধ্যে অর্থাৎ ১৮ মাসের মধ্যে সরকার পরিচালনা করতে গিয়ে, ভর্তুকি দিয়ে, দুর্নীতি করতে গিয়ে, তারপর সরকার পরিচালনার যে ব্যয়, সেই ব্যয় বাড়াতে গিয়ে তারা প্রায় $10 বিলিয়ন বৈদেশিক সাহায্য গ্রহণ করেছে। বাংলাদেশি টাকায় কম করে হলে ধরুন ১,৩০,০০০ কোটি টাকা। একই সময় মুদ্রা ছাপিয়েছে কত হাজার কোটি টাকা আমরা বলতে পারবো না। তবে ইসলামী ব্যাংকগুলোকে, কেবলমাত্র ইসলামী ব্যাংকগুলোকে তারা সাবসিডিজ দিয়েছে প্রায় ৩০,০০০ কোটি টাকা। তো ১,৩০,০০০ কোটি টাকা বিদেশ থেকে এনেছে, আর ইসলামী ব্যাংকগুলোকে দিয়েছে ৩০,০০০ কোটি টাকা সাবসিডিজ, টাকা ছাপিয়ে। আর নিজেরা কত হাজার কোটি টাকা ছাপিয়েছে এটা বলা যাচ্ছে না, ধরুন আরও প্রায় ৩০,০০০ কোটি টাকা তারা ছাপিয়েছে। এর বাইরে ব্যাংকিং ব্যবস্থা থেকে বৈধ চ্যানেলে তারা যে ঋণ নিয়েছে, সব মিলিয়ে ১৮ মাসে প্রায় ৩ লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ, স্থানীয় ঋণ এবং তার সঙ্গে সঙ্গে মুদ্রা ছাপানো, এই লায়াবিলিটিস ইউনূস সরকার তৈরি করেছে। ফলে কি হলো, এই বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে তারা ডিজেল এনেছে, বকেয়া পরিশোধ করেছে, কর্মচারীদের বেতন দিয়েছে, সব কিছু করেছে খুব স্বল্পকালীন সময়। অনেকটা আইসিইউতে একটি রাষ্ট্র বাঁচিয়ে রাখার মতো ঘটনা তারা করেছে। কিন্তু যখন তারেক রহমান সাহেব এসেছেন, তখন আগের সরকারের সেই লায়াবিলিটিস এবং ইউনূস সরকারের লায়াবিলিটিস সব মিলিয়ে ২৩ লক্ষ কোটি টাকার দেশি এবং বিদেশি ঋণ এখন বিএনপি সরকারের মাথায়।
এই ঋণ সামাল দেওয়ার জন্য IMF এর ঋণ দরকার, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ দরকার, বিভিন্ন বিদেশি বন্ধু রাষ্ট্র তাদের কাছ থেকে অ্যাটলিস্ট এই মুহূর্তে $10 বিলিয়ন, অর্থাৎ ইউনূস সাহেব যে টাকাটা হাওলাত করেছিলেন, ঋণ করেছিলেন, ওই পরিমাণ টাকা বাজেটারি সাপোর্ট এই সরকারের এই মুহূর্তে দরকার, এবং কম করে হলেও 6 লক্ষ কোটি টাকার রাজস্ব তাকে আদায় করতে হবে স্থানীয় মানে ট্যাক্সেশন যে সিস্টেম রয়েছে তার মাধ্যমে, এনবিআর এবং এনবিআর বহির্ভূত যে খাতগুলো রয়েছে। তাহলে বোঝার চেষ্টা করে, সমস্যা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে হিসাব জানতে হবে, অঙ্ক জানতে হবে। সরকারকে এই বছরের জুন মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে কম করে হলেও আমদানি, রপ্তানি, অবকারী শুল্ক, ভূমিকর যা কিছু আছে স্থানীয়ভাবে 6 লক্ষ কোটি টাকা আয় করতে হবে। আজকের দিনের পর্যন্ত যে সরকারের অবস্থা, টাকা পয়সার যে অবস্থা, বড় জোর 3 লক্ষ কোটি টাকা তারা আদায় করতে পারবে। আচ্ছা, $10 বিলিয়ন যে বৈদেশিক সাহায্য দরকার, এই $10 বিলিয়ন বৈদেশিক সাহায্যের মধ্যে এখন পর্যন্ত $1 বিলিয়ন কেউ দেবে এরকম কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। কিছু প্রকল্পর কথা বলা হচ্ছে, কিছু এফডিআই ফরেন ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নট ইয়েট কনফার্ম ফর এ সিঙ্গেল পেনি। তো বোঝার চেষ্টা করুন যে সরকারের উপর কী পরিমাণ মানসিক চাপ যাচ্ছে এবং কী পরিমাণ দৈন্যদশা যাচ্ছে। মানুষের পকেটে যখন টাকা না থাকে, আপনি থেকে যতই সাজান গোছান না কেন, যতই সৈয়দ বংশের ছেলে হন বা তালুকদার বংশের মেয়ে হন, রাতের আধারে আপনাকে কোনো সুদখোরের বাসায় যেতে হবে। এমনকি সেই নিষিদ্ধ পল্লীর যে সর্দারনি, তারাও একসময় সুদে টাকা বিনিয়োগ করতো বিভিন্ন জেলা শহরে, 70-এর দশকে, 60-এর দশকে, কিংবা আরও হাজার হাজার বছরের পুরনো ইতিহাসে। অনেক বড় বড় জমিদার এই ধরনের সর্দারনির কাছে যেতেন রাতের আধারে টাকা হাওলাতের জন্য। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এখন এটা আরও সিরিয়াস অবস্থায় চলে গেছে। তো এখন এই সরকার এই অর্থনৈতিক সমস্যাগুলো আমরা যেটা দিব্য দৃষ্টিতে দিনের আলোকে একেবারে সহজ সরল, আই এম নট এ টেকনিক্যাল পার্সন নর এ ফাইন্যান্সিয়াল এক্সপার্ট অর অ্যানালিস্ট, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে এই সমস্যাগুলো বুঝতে পারি। তো কাজে যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন, রাষ্ট্রের অর্থনীতিবিদ রয়েছেন, তারা এই জিনিসগুলো টু দি পয়েন্টে বুঝতে পারছেন। আমাদের দেশের একটা সামাজিক ব্যবস্থা হলো যে গরিবের পাশে কেউ থাকে না এবং বিগত যৌবনার দিকে কেউ ফিরে তাকায় না। যৌবনকালে অসাধারণ সুন্দরী ছিলেন, কিন্তু বুড়ো হয়ে গেছেন বা 60 বছর হয়ে গেছে, চামড়ায় ভাঁজ এসে গেছে, সেই রমণের দিকে কেউ তাকায় না। বাংলাদেশে একজনকে বিখ্যাত অভিনেত্রী, মানে 80-র দশকে বলতে গেলে সবার ক্রাশ ছিলেন। চলচ্চিত্র জগতে এরকম কোনো সুন্দরী আর খুব কম ছিলেন। শি ওয়াজ রিয়েলি প্রিটি ইন অল রেসপেক্ট। একটি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানে তাকে আমি 2018 সনে দেখলাম। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিলেন। তার বয়স তখন অলমোস্ট 65 থেকে 70 বছর হয়ে গেছে। একসময় দেশের সেই যত বিখ্যাত রাজনীতিবিদ, মন্ত্রী, আমলারা তার পায়ের কাছে গিয়ে বসত। টেলিভিশনের মালিকরা তার একটু অনুগ্রহ লাভের জন্য তার পিছু পিছু ঘুরত। তিনি সেই অনুষ্ঠানে এসেছেন, টেলিভিশনের মালিককে খুব জোরে জোরে ডাকছেন, কিন্তু তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আমি তখন তাকে দেখে বললাম যে, আপা কাছে আসেন। যৌবন যদি একবার চলে যায়, যৌবনের মোহে যদি কাউকে আপনি আকৃষ্ট রাখেন, সেই যৌবনের দোহাই দিয়ে বার্ধক্যে কাউকে ফিরে পাওয়া যায় না। কথাটা খুব নির্মম ছিল, নিষ্ঠুর ছিল, কিন্তু তিনি বুঝলেন এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে, রনি ভাই আপনি ঠিকই বলেছেন। কথাটা বললাম এই কারণে যে বাংলাদেশের অর্থ ব্যবস্থা, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশ থেকে কি লুটপাট করা যাবে, এই ব্যাপারে আমেরিকার যে একটা টার্গেট ছিল, সেই টার্গেটে ইউনূসের জামানাতে তারা যতটুকু
পারছে সেটা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে নাও ইটস এ বার্ডেন। সেই বার্ডেনদেরকে তারা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার ফলে সেই ডিপ স্টেটের যারা লোকজন তছনছ হয়ে গেছে এবং বিনিময়ে নতুন একটা সরকার আমরা পেয়েছি। এই সরকারের মধ্যে ডিপ স্টেটের কয়েকজন আছে। ডিপ স্টেটের যারা বিভিন্ন এজেন্ট রয়েছেন, তাদের আত্মীয় স্বজন এই সরকারে আছে, বন্ধুবান্ধব আছে এই সরকারে, এবং ডিপ স্টেটের কিছু লোকের সঙ্গে সরকার সম্পর্ক ভালো রাখছে এই কারণে যে স্বয়ং তারেক রহমান এবং বিএনপি তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোনো কালে রাষ্ট্রীয় পর্যায়ে ভালো ছিল না গত সেই 2001 থেকে আজ অবধি গত 25 বছর ধরে। কানাডার সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল না। এই অবস্থাতে এই আমেরিকার যারা দালাল, তাদের অনেকের হাত ধরে আমেরিকার সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য সরকার রীতিমতো হন্য হয়ে ঘুরছিল, এবং তারা এই তথাকথিত আমেরিকার যারা দালাল, এই দালালদের পিছনে অর্থ বিনিয়োগ করেছে, তাদের কে বিভিন্ন জায়গাতে প্রোভাইড করেছে, সরকারের স্থান দিয়েছে, পার্লামেন্টে স্থান দিয়েছে, মন্ত্রী পরিষদের স্থান দিয়েছে। কিন্তু গত 6 মাসে একটি যাকে বলা হয় টিকটিকির ডিমও তারা প্রসব করতে পারেনি সরকারের জন্য। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে যে সম্পর্কের কারণে ভারতের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, যে সম্পর্কের কারণে চীনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সম্পর্কটা এখন আর কোনো কাজে আসছে না। বরং যেটি হয়েছে সেটি হলো তারা সেই আবার 2001, 2002, 2003-এ ফিরে গেছে আমেরিকা। ফিরে গিয়ে তারা যে কাজটি করছে সেটি হলো শেখ হাসিনা জমানার শেষ দিকে যেভাবে বাংলাদেশের বিষয় সরাসরি হ্যান্ডেল করার জন্য আমেরিকার সেন্ট্রাল কমান্ড, প্যাসিফিক কমান্ড, ইন্দো প্যাসিফিক কমান্ড এবং বে অফ বেঙ্গল নামে তারা যে নতুন প্রকল্প চালু করেছে, এই প্রকল্পে তারা যেভাবে সরাসরি বাংলাদেশের বিষয়টি হ্যান্ডেল করতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে গেছে। মধ্যপ্রাচ্যের সমস্যা, ইউক্রেনের সমস্যা এবং নিজ দেশে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্যা, সেই সমস্যার কারণে বাংলাদেশে নতুন করে ফ্রন্ট খোলা বা এই মুহূর্তে বার্মা একটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আসলে আমেরিকার ইকোনমি, আমেরিকার মিলিটারি পলিসি এবং আমেরিকার যে ডিপ্লোম্যাটিক কোর রয়েছে, সেই ডিপ্লোম্যাটিক কোরের যে এনার্জি, সেই ফুয়েল সিস্টেমটা এখন আর কাজ করছে না। ফলে তারা এখানে তাদের পুরনো মিত্র মোসাদ মানে ইসরায়েল, তাদের পুরনো মিত্র ভারত মানে দিল্লি মানে তাদের উপর আবার নতুন করে নির্ভর করা শুরু করেছে। এবং এর প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মিস্টার সার্জিও গোর সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন, তারপর সেখানে ফিরে গেছেন। তিনি বাংলাদেশে এসে একেবারে সমস্ত কূটনৈতিক রীতি ভঙ্গ করে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মিস্টার দীনেশ ত্রিবেদী, ভারতের রাষ্ট্রদূত, তার সঙ্গে দেখা করেছেন। আবার দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর কন্টেম্পোরারি প্রায় একই সময়ে তারা দিল্লি সফর করেছেন এবং সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়টা নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। এবং সেই আলোচনার প্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেবের ভারতে যাওয়ার একটা আলাপ আলোচনা চলছিল, যেটা এখনও বন্ধ হয়নি। আজকে আমি 18 তারিখে ভিডিওটি করছি। বলা হচ্ছে যে তিনি 24 তারিখে যেতে পারেন, এখনও পর্যন্ত যেটার সম্ভাবনা রয়েছে। এক পক্ষ চাচ্ছে তারেক রহমান সাহেব না যাক, আর এক পক্ষ চাচ্ছে তারেক রহমান সাহেব যাক। শেষ পর্যন্ত কী হবে জানি না। একবার তিনি যে হোটেলে বুকিং করেছিলেন সেখানে শোনা কথা, সেই বুকিং ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আবার সেখানে হোটেলে নতুন করে রুম বুকিং দেওয়ার জন্য সেই দূতাবাসগুলোর পক্ষ থেকে, বাংলাদেশের দূতাবাস আছে, সেই দূতাবাসের পক্ষ থেকে নতুন করে সেই হোটেলগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে। সবই অনুমান নির্ভর কথা, বিভিন্ন বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এবং এদিকে দিল্লির যারা দাদাবাবু রয়েছেন, তারপর কলকাতার দাদাবাবু রয়েছেন, তারা তো তারেক রহমান সাহেবকে, বিএনপিকে গালাগাল করে একেবারে মানে রীতিমতো যা মুখে আসে তাই বলছে। কাঁচামরিচ দেবো না, তারপর ডাল দেবো না, এরপর আমরা যদি ডিজেল না দেই, বন্ধ করে দিই, খাবে কি, চলবে কি, ইত্যাদি ইত্যাদি। এত বড় সাহস, ভারতকে অপমান করো, নানা রকম কথাবার্তা তারা কিন্তু বলে যাচ্ছেন, উত্তেজিত হয়ে যাচ্ছেন। এখন ঘটনা হলো কি, মানে এই যে ভারতে তো আমাদের যেতেই হবে টুডে অর টুমরো, ভারতের সাথে সম্পর্ক আমাদের রাখতেই হবে টুডে অর টুমরো, যে কোনো ফর্মে, রাষ্ট্রীয়ভাবে। কিন্তু সম্পর্কটি একটি নষ্ট হয়ে গেলে সেই সম্পর্কটি আর হয় না। আওয়ামী লীগের সময় 96 থেকে 2001 এই সময়ের মধ্যে একবার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল শেখ হাসিনার সঙ্গে, তার মাসুল শেখ হাসিনাকে দিতে হয়েছিল।
আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির সঙ্গে বিএনপিকেই আসলে আওয়ামী লীগের পরিবর্তে ভারত ক্ষমতায় এনেছিল। কিন্তু ঠিক এইবার তারেক রহমান সাহেব যে কাজগুলো করছেন বা তার সরকার যে কাজগুলো করছেন হুবহু ঠিক সেম ভুলটি ২০০১ সনেও বিএনপি করেছিল। ফলে কি হলো, ওই সময়টাতে ভারত বিরোধী যে চক্রটি তারপরে বিভিন্ন জঙ্গিবাদ, তারপরে ভারতীয় যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তাদেরকে বাংলাদেশে প্রমোট করা, এই জিনিসগুলো এমন একটা পর্যায়ে চলে আসছিল যে বিএনপি সম্পর্কে ভারত ধৈর্য হারিয়ে ফেলেছিল, বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এরপর থেকে ভারতের সঙ্গে টিল নাও এখন পর্যন্ত সম্পর্ক হয়নি। শেখ হাসিনার পতনের পরে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে, গণতান্ত্রিক বোধ বুদ্ধির কারণে ভারত এগিয়ে এসেছিল বিএনপির সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য, চালু করার জন্য। কিন্তু সেটা বিএনপি স্মার্টলি ইলেকট্রনিক্যালি সেটা হ্যান্ডেল করতে পারেনি। আর এখন যে ঘটনাটা ঘটছে, মানে দর কষাকষি হচ্ছে, কিভাবে যাব, এটা দিতে হবে, ওটা দিতে হবে। আসলে এইভাবে দর কষাকষি করে আসলে কখনো সম্পর্ক হয় না। ফলে এখন তারেক রহমান সাহেব গেলেও কি হবে, না গেলেও কি হবে, এটা আমরা এখন বলতে পারছি না। বরং যেটি হচ্ছে যে এখন উনি যদি যানও, ২৪ তারিখে যান, যে সম্মান তিনি বেজিংয়ে পেয়েছেন, যে সম্মান তিনি দিল্লিতে পেয়েছেন, সরি কুয়ালালামপুরে পেয়েছেন, এই সম্মান দিল্লিতে প্রশ্নই আসে না। বরং সেখানে গেলে এমন কিছু অপ্রীতিকর ঘটনা, এমন কিছু দৃষ্টিকটু ঘটনার আশঙ্কা আমরা করছি। সেই ঘটনা ঘটার পর তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসেন, আসার পর তার যারা প্রতিপক্ষ তারা এমনভাবে বগল বাজাবেন, এমনভাবে নেতিবাচক কথাবার্তা বলবেন, সেটি বিএনপির জন্য একটা বিরাট দায় সৃষ্টি হবে। তো কাজেই এই যে আমেরিকার নির্ভর করা, চীনের নির্ভর করা, ভারতের নির্ভর করা, এই নির্ভরশীল রাজনীতি যেকোনো একটি রাজনৈতিক দলের জন্য একটা বুমেরাং। যতটা সম্ভব নিজ দেশের জনগণ এবং নিজের কর্মের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে নিজস্ব যোগ্যতা অনুযায়ী যখন একটি দল বা ব্যক্তি কাজ করতে পারে, তাহলে তার সীমিত পরিসরে সীমিত অর্থ দিয়েও একটি রাষ্ট্র সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিতে পারে। এই মুহূর্তে পৃথিবীতে অন্ততপক্ষে ৫০টি রাষ্ট্র রয়েছে। যেই ৫০টি রাষ্ট্র ইউরোপ এবং আমেরিকাকে, আঞ্চলিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে তারা কিন্তু সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা যদি সেই যোগ্যতা অর্জন করতে পারি, আমরাও সবার সাথে সুসম্পর্ক রেখে, মর্যাদাপূর্ণ সম্পর্ক রেখে হয়তো সেখানে যেতে পারবো। কিন্তু এখন দিল্লি এবং আমেরিকার যে চক্রের মধ্যে আমরা পড়ে গেছি, এই চক্র থেকে বের হওয়া, এই চক্রের মধ্যে টিকে থাকাই তাই হলো এখন আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ বা জিহাদে কুল্লিয়া। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।